নমস্কার, আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমরা আবারও আলোচনা করব সিএএ নিয়ে। সম্প্রতি আবারও চর্চায় উঠে এসেছে সিএএ এনআরসি প্রসঙ্গ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর প্রসেনজিৎ বিশ্বাস, যিনি একজন মানবাধিকার কর্মী, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত। এনআরসি সিএএ নিয়ে যার অসংখ্য কাজ আছে, যিনি বিভিন্ন গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন তার মতামত এনআরসি সিএএ নিয়ে। ইমিগ্রেশন আর রিফিউজি ইস্যুর নৈতিক আর মানবিক দিক নিয়েও তার গবেষণা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার সঞ্জিনী। নমস্কার। নমস্কার সঞ্জিনী। প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করব, সিএএ বিষয়টা কি? এটাকে ভেঙে বললে বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব আইনের একটা সংশোধনী, যেটা 2019 সনে করা হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে। সেটা পাস হয়ে সেটা আইনে পরিণত হয়েছে। সেই আইনে মূল নাগরিকত্ব আইন 1955 সনের 2 নম্বর ধারাকে সংশোধিত করা হয়েছে। সংশোধিত করে বলা হয়েছে যে 3টে দেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা যদি সেখানে পারসিকিউটেড ফিল করেন, অত্যাচারিত ফিল করে ভারতবর্ষে আসেন, তাহলে তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। এখানে লক্ষণীয় ব্যাপার যে এই যে অন্য দেশের যারা সংখ্যালঘুর কথা বলা হয়েছে, তাদের মধ্যে থেকে মুসলমানদের কথা বাদ দেওয়া হয়েছে। কারণ মুসলমানরা একটি যুক্তি অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব তারা অত্যাচারের শিকার হতে পারেন না। অতএব তাদেরকে বাদ দিয়ে বাকি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে ভারতবর্ষের নাগরিক হিসেবে নিয়ে আসার একটা রাস্তা বা একটা উপায় এই নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা উঠে এসেছে সেখান থেকে, যে যখন অন্যান্য সবাইকে নাগরিক হবার সুবিধা দেওয়া হচ্ছে, তখন কেন একটা বিশেষ ধর্মাবলম্বী লোককে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে? এটা কি এক ধরনের বৈষম্য নয়? তার উত্তরে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের একটা পার্থক্য টানার একটা ক্রাইটেরিয়ন করা যেতে পারে। এবং আর্টিকেল 14 ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামোর মধ্যে যেখানে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান, সেখানে সমান কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে সমান মানে এই নয় যে যাদের মধ্যে অসমানতা রয়েছে তাদেরকে আমরা সমান হিসেবে গণ্য করতে পারবো না। সমান হতে গেলে তাদের বাস্তব অবস্থাটা একই রকমের হতে হবে। এবং সেখানে বাস্তব অবস্থায় দেখা যাচ্ছে যে ওই সব দেশে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে মুসলমান লোকেরা তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব তাদের উপরে অত্যাচার হতে পারে না। অত্যাচার যা হয়েছে ঐতিহাসিকভাবে সংখ্যালঘিষ্ঠ যারা ধর্মীয় সম্প্রদায় তাদের উপরে হয়েছে। কিন্তু এটা এক ধরনের ব্যাখ্যা। একই ব্যাখ্যার মধ্যে আমরা যখন নাগরিকত্বের কথা বলছি, যে নাগরিকত্বটা আইনের দৃষ্টিতে সবাই সমান হবেন, সমস্ত নাগরিক, এবং ভারতবর্ষে অনেক মুসলমান লোক রয়েছেন, এবং আমাদের দেশ যখন বিভাজিত হয় তখন ওপেন চয়েস ছিল, খোলাখুলি যে দেশে যেতে চান সেই যাওয়ার জন্য একটা সুবিধে করে দেওয়া হয়েছিল। 1948 সন পর্যন্ত সেই সুবিধাটি ছিল। তারপরে যখন 1955 সনে নাগরিকত্ব আইন চলে আসে, সেখানে 5 নম্বর ধারা অনুযায়ী যারা ধর্মের সঙ্গে কোনো ধর্মের আইডেন্টিটির সঙ্গে কোনো যোগাযোগ না রেখে যারা এই দেশে আসতে চান এবং এসে যদি এই দেশের প্রতি তাদের যে লয়্যালটি সেটা যদি তারা ডিক্লেয়ার করেন, তাহলে তারা ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক হতে পারেন। এটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ইংরেজিতে বলা আছে। এখন এই প্রভিশনটাকে ধরা হয়নি, যে নতুন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। খালি ক্লজ 2-তে কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের নাম বলে দেওয়া হয়েছে এবং একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এটার যে প্রতিক্রিয়া আমরা দেখেছি সারা দেশে, আমরা দেখলাম যে সারা দেশেই ধর্ম নির্বিশেষে অনেক লোকেই বলতে শুরু করলেন যে যদি আমরা
এই 5টি ধর্মীয় সম্প্রদায়কে দিতে পারি, তাহলে কেন আমরা মুসলমানদেরকেও দিতে পারবো না? এরকম কথা নয় যে মুসলমানরা অত্যাচারী এবং তারা অত্যাচারিত হতে পারেন না। যদি কোনো মুসলমান ধর্মাবলম্বী লোক ভারতবর্ষে আসতে চান, কেন তাকে আমরা সিটিজেনশিপ অ্যাক্টের ধারার মধ্যে নিয়ে আসবো না? তখন ভারত সরকার বলছে না, ওটা শুধু একটা স্পেশাল অ্যামেন্ডমেন্ট আমরা করলাম, মুসলমান ধর্মাবলম্বী কেউ যদি আসতে চান তাহলে তাদেরকে আমরা সিটিজেনশিপ অ্যাক্টের যে প্রক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে আমরা ভারতবর্ষের নাগরিকত্ব দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে দুই ধরনের সিটিজেনশিপের মধ্যে দুই ধরনের লোকের পার্থক্য টানা হচ্ছে। যদি কেউ মুসলমান হন তাহলে তার উপরে অন্য ধরনের আইনের ধারা বর্তাবে, আর যদি তিনি অমুসলমান হন তাহলে তার উপরে সিএএ 2019-এর যে ক্লজ 2 সেটা বর্তাবে। কিন্তু বিষয়টা তাতেও কিন্তু বিষয়টার মধ্যে যে জটিল স্তরে স্তরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান হয়নি। একটা বিশেষ সমস্যা হচ্ছে যে যারাই ভারতবর্ষে এসে প্রবেশ করবেন, পাসপোর্ট আইনের একটা ধারাকে সংশোধন করে দেওয়া হয়েছে, ধারা 4-কে। সেই সংশোধনী অনুযায়ী যারা কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতবর্ষে এসে ঢুকবেন, 2003-এর আইন অনুযায়ী সেটা বলা, তারা সবাই অবৈধ হিসেবে, অবৈধ প্রব্রজনকারী হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। তাহলে এই যে ধারাটা রয়ে গেল আইনে, এবং তার সাথে যে এই যে নতুন ধারা যেটা 2 সংযোজন করা হলো, দুটো ধারার মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু থেকে গেল। মানে তারা আর সিটিজেনশিপ পাবে নাকি? তাদের সিটিজেনশিপ দেয়া হবে বলা হচ্ছে এই নতুন সংশোধনীতে, কিন্তু আগের আইন অনুযায়ী যেহেতু তারা কোনো ডকুমেন্ট ছাড়া এই দেশে এসছে, অতএব পাসপোর্ট আইন অনুযায়ী তারা কিন্তু অবৈধ প্রব্রজনকারী হিসেবেই তারা শনাক্ত বা চিহ্নিত হতে পারেন। কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এজেন্সি যারা আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন, তারা একটা তদন্ত সাপেক্ষে কারা বর্ডার ক্রস করে এসছেন, কি কারণে এসছেন, সেইটাকে কারণ নিরপেক্ষভাবে তাদেরকে অবৈধ অব্রজনকারী বা প্রব্রজনকারী হিসেবে চিহ্নিত করতে পারেন। এইটা রয়ে গেল আইনের মধ্যে। আবার ক্লজ 2-তে তাদের জন্য একটা এক্সেমশন দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে আমরা একদিকে দেখতে পাচ্ছি একটি ক্লজে তাদেরকে অবৈধ বলে বর্ণনা করা হবে, এবং আরেকটি ক্লজে তাদেরকে বৈধ করার একটা বৈধায়নের একটা প্রক্রিয়া করা হবে। এখন এই বৈধ করার প্রক্রিয়ার মধ্যে আরো কিছু জটিল সমস্যা দেখা গেছে। একটা সমস্যা হচ্ছে যে তাদেরকে বলতে হবে যে তারা বাংলাদেশের কোন জায়গা থেকে এসছেন, কি কারণে এসছেন, এবং সেই জায়গা এবং কারণগুলো ভারতবর্ষের তদন্ত সংস্থাগুলো তদন্ত করে দেখবে যে সেটা ঠিক না বেঠিক, এবং তারপরেই তাদেরকে নাগরিকত্ব দেয়া যেতে পারে এই 2019-এর আইন অনুযায়ী। অতএব এটা যেন একটা প্লি বার্গেইনের মতন হচ্ছে যে আমাকে স্বীকার করতে হবে যে আমি অবৈধ প্রব্রজনকারী বা আমি অন্য দেশ থেকে কোনো একটা কারণে দেশে এসে প্রবেশ করেছি, এখন আমি আপনাদের কাছে নাগরিকত্ব চাইছি। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি? দেশ বিভাজনের ফলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল 1947 সন থেকে, তখন থেকে বহু লোক ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন। কেন আশ্রয় নিয়েছেন? কারণ যে অংশগুলো ভারতবর্ষের বাইরে চলে গেছে, আমাদের সংবিধান অনুযায়ী বলা হয়েছে যে যে সমস্ত মানুষ ভারতীয় মূলের মানুষ, যারা অন্যান্য অঞ্চলে রয়েছেন, পার্টিশনের পরে যারা অন্যান্য অঞ্চলে চলে গেছেন, তারা সকলেই ভারতবর্ষের নাগরিকত্ব চাইতে এন্টাইটেলড। এটা বলা হয়েছে একটা ফুটনোটের মধ্যে, আমাদের সংবিধানের মধ্যে এই কথাটা বলা আছে। এবং সেহেতু তারা যদি ভারতীয় মূলের হয়ে থাকেন তাহলে তারা অনেকবার এদেশে এসছেন, অনেকেই এসছেন, এবং তাদেরকে স্বাভাবিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। কিন্তু নতুন করে যখন আসামে এনআরসি করা হলো, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স করা হলো, এবং এনআরসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা গেল যে কম হলেও প্রায় 19 লক্ষ লোকের নাম এনআরসি থেকে বাদ পড়েছে, এবং এদের সিংহভাগই ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘু অবলম্বী লোক, এবং তাদের আধার কার্ডটা আজকেও ব্লক করে রেখে দেওয়া হয়েছে, এবং তাদের সমস্ত নাগরিক অধিকার প্রায় কেড়ে নেওয়া হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই সিএএটাকে সংশোধন করে যেটা নিয়ে আসা হলো এবং যে এনআরসিটা করা হলো, সেখানে ডিসিটিজেনাইজেশনের যে একটা প্রক্রিয়া চালু হয়ে গেল, সেটা তো রয়ে যাচ্ছে। সিএএ এর মধ্যে দিয়ে সেই অনাগরিকরণ বা বিনাগরিকরণের যে প্রক্রিয়া, সেটাকে সংশোধন করা হচ্ছে না। অতএব সমস্যাগুলো রয়ে গেছে
আইনের বিভিন্ন স্তরে আমরা যদি নৈতিকভাবে ব্যাপারটাকে বিবেচনা করি, যে যারাই পারসিকিউটেড হয়েছেন, যেমন উইঘুররা আজকে চায়নাতে পারসিকিউটেড হয়েছেন, যারা আজকে আমেরিকাতে গিয়ে সিটিজেনশিপ চেয়েছেন, যারা অ্যাসাইলাম চেয়েছেন বিভিন্ন কারণে, যুদ্ধর কারণে, সামাজিক সমস্যার কারণে, পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাসাইলাম যারা চেয়েছেন, একটা রেফিউজি এবং অ্যাসাইলামের উপরে অ্যাসাইলাম যারা চাইছেন তাদের প্রতি যাতে ন্যায় বিচার করা হয়, তার জন্য কিছু আন্তর্জাতিক প্রোটোকল রয়েছে। ভারতবর্ষ আন্তর্জাতিক প্রোটোকলে এখনো তারা স্বাক্ষর প্রদান করেননি। 1950 সনের যে রিফিউজি কনভেনশন, সেখানে ভারতবর্ষ অংশ নেননি। এর ফলে কি হয়েছে, ভারতবর্ষে যারা অ্যাসাইলাম নিতে এসছেন, ভারতবর্ষে যারা রিফিউজি হয়ে এসছেন, তাদের আইডেন্টিটি এবং তাদের যে মূল, সেই মূলটা সবসময় একটা প্রশ্নচিহ্নের মধ্যে অন্য কেউ দাঁড় করিয়ে দিতে পারে। এটা বলে দিতে পারে যে তুমি এই দেশের কেউ নও, আমি এই দেশের অরিজিনাল নাগরিক। অথচ ভারতবর্ষ বলে যা বোঝায় সেটা আনডিভাইডেড ইন্ডিয়া। সেখান থেকে যদি আমরা ধরি, তাহলে কাউকেই আমরা আউটসাইডার বা ফরেনার হিসাবে গণ্য করতে পারি না। অতএব ভারতবর্ষের একটা নৈতিক দায়িত্ব রয়ে গেছে পার্টিশনের ফলে যারা ইম্প্যাক্টেড হয়েছেন, এবং পার্টিশনের ফল হিসেবে যারা দেশের বাইরে চলে গেছেন, কিন্তু যারা অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে এই দেশে নিয়ে আসতে হবে এবং তাদেরকে স্বাভাবিকরণের মধ্যে দিয়ে নাগরিকত্ব দিতে হবে। সেটা নাগরিকত্ব আইনে বলা আছে। তারপরে এই সংশোধনীগুলো এনে সেখানে ধর্মীয় বিভাজন একটা করার যে ব্যাপার এই আইনের মধ্যে হয়েছে, সেটা একটা আনইনটেন্ডেড কনসিকুয়েন্স এখান থেকে দাঁড়াচ্ছে, যে একটা বিশেষ ধর্মাবলম্বী লোক যেন একটা বৈষম্যের শিকার হচ্ছেন। এই যে বৈষম্যের ধারণাটা তৈরি হয়ে গেছে, সেটা নৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ আইন সবসময় নীতিনিষ্ঠ হতে হবে এবং নৈতিক বিচারে নিরপেক্ষ হতে হবে, নীতিনিষ্ঠ হতে হবে। নৈতিক এবং নিরপেক্ষতার বিচারে ধর্মের নামে, ভাষার নামে, অঞ্চলের নামে কোনো ধরনের বৈষম্যের ভেদরেখা আমরা আইনের মধ্যে তৈরি করতে পারি না। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 14-এর মূল কথা। এটাকে যেন একটু বদলে দেওয়া হয়েছে এই নতুন অ্যামেন্ডমেন্টের মধ্যে। তো এখানে একটা প্রশ্ন আসছে আমার, যে পার্টিকুলার একটা ধর্মকেই বাদ রাখা হয়েছে কেন? এটা কি কোনোভাবে সেই চিরাচরিত ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলিমকে আলাদা করে তারপরে শাসন করা, সেই জায়গা থেকেই উঠে আসছে, যেটা কিনা ইংরেজ সরকারও করেছিলেন? আবার এখানে এসে আমাদের ভারতে বিজেপি সরকার এসে তাদের যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা, সেখানে আবার হিন্দুত্বেরও একটা ব্যাপার চলে আসছে। তো সেই জায়গা থেকে কি কোনোভাবে শুধুমাত্র পার্টিকুলার মুসলিমকে বাদ রাখার চেষ্টা? এইখানে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে যারা শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেখা গেছে যে রাজস্থান থেকে যারা সিএএ পাশ হবার পরেও যারা নাগরিকত্বের আবেদন করেছিলেন, তাদেরকে অনেকেই নাগরিকত্ব দেওয়া হয়নি, তাদেরকে ফিরে পাকিস্তানে চলে যেতে হয়েছে। অতএব দেখা যাচ্ছে যে অঞ্চল বিশেষে, ক্ষেত্র বিশেষে এক ধরনের একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, এবং এই বৈষম্যের মধ্যে ধর্মীয় পরিচিতিও একটা বড় ভূমিকা পালন করছে। আজকে পুরো দেশে যেভাবে মন্দির মসজিদ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, এটা একটা কৃত্রিম দ্বন্দ্ব, জনগণকে বিভাজিত করার একটা কূট চক্রান্ত চলছে পুরো দেশে, এবং এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে, রাজনৈতিক লাভালাভের দিকে চোখ রেখে এটা করা হয়েছে। এখন সিএএ এর ক্ষেত্রে যেহেতু এটা একটা আইন এবং আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সেটা যুক্ত হয়ে আছে, অতএব সিএ আমাদের সিটিজেনশিপ অ্যাক্টের যে মূল কাঠামো, সেই কাঠামোটাতে কোনো ধরনের পরিবর্তন আনার কোনো প্রয়োজন ছিল না। এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখলে শুধু চলবে না, সেখানে নৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের নিতে হবে, এবং নৈতিকভাবে যদি দেখতে হয় তাহলে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। যেমন আসামে বলা হয়েছে যে সিএএ 2019-এর মাধ্যমে যারা হিন্দু বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসামে এসছেন, খুব কমই লোক এসছেন, এরকম যে এসছেন ব্যাপক সংখ্যায় তার কোনো প্রমাণ কেউ দাখিল করতে পারেননি, কিন্তু একটা ধারণা তৈরি করে দেয়া হয়েছে যে সিএএ 2019-এর মাধ্যমে
এই হিন্দু বাংলাদেশিরা এসে পুরো উত্তর পূর্বাঞ্চলে বসতি গেড়ে বসবেন, এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। এবং বিএসএফ তাদেরকে বর্ডার দিয়ে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিলে পরে ওখানকার যারা ইন্ডিজিনাস স্থানীয় লোক রয়েছেন তাদের সংখ্যা কমে যাবে এবং জনসংখ্যার যে ভারসাম্য সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অতএব সিএএটা মোটেই গ্রহণযোগ্য নয়। তো এই ধরনের একটা রিয়াকশন সিএএতে তৈরি হয়েছে, সেটা মাথায় রেখে এখনো যেহেতু কেন্দ্রীয় সরকার সিএএ 219-এর অন্তর্গত রুলগুলো তৈরি করেননি, সেই রুল তৈরি করার ক্ষেত্রে তাদেরকে একটু এই পুরো পরিদৃশ্যটাকে তাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী রুলটাকে তৈরি করতে হবে এবং এই রুলটাকে ব্যাপক পাবলিক ডিবেটের মধ্যে দিয়েই করা বোধহয় উচিত হবে, যাতে রুল তৈরি করার সময় এমন কোনো বিশেষ ধারণা তৈরি করে দেয়া না হয় যে একটা জনগোষ্ঠীর লোক যেন আরেকটা জনগোষ্ঠীকে শত্রু বলে, বিদেশি বলে, বহিরাগত বলে ভাবতে শুরু করে এবং তাতে জনগণের মধ্যে যে সামাজিক শান্তি আছে সেটা বিঘ্নিত হয়ে যায়। এটা মাথায় রেখে রুলগুলো তৈরি করতে হবে এবং আশা করা যাচ্ছে যে রুলগুলো এমন হবে না যে যারা সত্যি অত্যাচারিত হয়ে এসছেন তাদের বিরুদ্ধে যাচ্ছে রুলগুলো, বা তাদেরকে আবারও দ্বিতীয়বার এক ধরনের আইনি ঘোরপেচের মধ্যে দিয়ে তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এবং পুরো ব্যাপারটা যথেষ্ট পরিমাণে তাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, এরকম যেন না হয়, যেটা আসামে অলরেডি হয়েছে এনআরসিকে কেন্দ্র করে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিএএ রুল নিয়ে এক ধরনের একটা চিন্তা বা এক ধরনের একটা কনসার্ন অনেক লোক এক্সপ্রেস করেছেন যে এটা না আবার দ্বিতীয় রাউন্ডের বৈষম্যের একটা ব্যাপার হয়ে যায়। এখন নতুন করে আবার সিএএ মাথাচাড়া দিয়ে উঠেছে, তো সেইটা কিভাবে আবার ইমপ্যাক্ট ফেলবে মনে হচ্ছে? সেটা নানাভাবে ইমপ্যাক্ট ফেলবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যারা মতুয়া জনগোষ্ঠীর লোক রয়েছেন তাদের সবাই বৈধভাবে ভারতবর্ষের নাগরিক হয়ে আছেন, ফলে তাদেরকে কেন আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে সেটা তো কোনো যুক্তি দাঁড়ায় না। ফলে আমরা দেখতে পাচ্ছি সিএএ আইনকে কেন্দ্র করে যেন একটা বিশেষ শ্রেণীর লোককে অনেকেই ভয়টা প্রকাশ করেছেন যে কেউ যদি 1951 সনের আগে তার অস্তিত্বের প্রমাণ দিতে না পারেন তাহলে তাকে বেনাগরিক করে দেওয়ার একটা প্রয়াস যেন শুরু হয়ে গেছে। এটা পার্টিশনের সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে নিয়ে চলে আসবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা মোটেই কাম্য নয়। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে মতুয়া জনগণের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি এবং নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে একটা কূট প্রশ্ন তোলা হচ্ছে যে সংবিধানে নাগরিকত্বের একটা ভিত্তিবর্ষ দেওয়া আছে, এই নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে 7 মেম্বার বেঞ্চে বর্তমানে বিচারাধীন হয়ে আছে। অতএব এর উপরে আমি আমার ফাইনাল মতামত দিতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই যে নাগরিকত্ব আইনে নাগরিকত্বের কোনো কাট অফ ডেট ঠিক করা হয়নি। দু ধরনের কাট অফ ডেটের কথা বলা হয়েছে, সিটিজেনশিপ অ্যাট দি কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড সিটিজেনশিপ আফটার সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। দু ধরনের সিটিজেনশিপ আছে। তো 1955-এর আগে যারা এখানে এসছেন তারা ওই সিটিজেনশিপ অ্যাক্টের যে প্রভিশনগুলো 1948-এ রয়েছে তার মধ্যে তারা কাভার্ড হয়ে যাচ্ছেন। আবার 1955 পরে যারা এসছেন তারা ক্লজ 5-এর আন্ডারে তাদেরকে স্বাভাবিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে এই দেশের নাগরিক করে দেওয়া হয়েছে। তারপরে আসাম চুক্তি এসছে। আসাম চুক্তিতে বলা হয়েছে আসামের ক্ষেত্রে 1971 সনের 25শে মার্চ পর্যন্ত যারা এসছেন, 25শে মার্চ তারিখটা এজন্যে তৈরি করা হয়েছে যে বাংলাদেশের সাথে ইন্দিরা মুজিব চুক্তিতে 25শে মার্চটাকে একটা কাট অফ ডেট, আন্তর্জাতিক চুক্তি, সেটাকে ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা করা যাবে না বা সেই ডেটটাকে চেঞ্জ করা যাবে না। অতএব 25শে মার্চটাকে একটা ফ্রিজিং কাট অফ ডেট হিসেবে গণ্য করা হয়েছে 1971-এর 25শে মার্চ পর্যন্ত। তো যেটা আসামের ক্ষেত্রে করা হয়েছে সেটা সমস্ত দেশের ক্ষেত্রেও করে দেওয়া যেতে পারে। অন্যভাবে বলতে গেলে কাট অফের কথা আমাদের চিন্তা করা দরকার নেই। যদি কেউ স্বাভাবিকরণের প্রক্রিয়ায় কোয়ালিফাই করেন তাকে নাগরিকত্ব দেয়া যেতে পারে।
কিন্তু তার জন্য তাকে দ্বিতীয়বার হ্যারাসমেন্টের মধ্যে তাকে ফেলে দেওয়াটা ঠিক হবে না, সেটা অত্যন্ত অন্যায় হবে। যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সরকার নির্বাচন করে নিয়েছেন, তাদেরকে এখন বিদেশি যদি বলা হয় বা তাদেরকে বেনাগরিক করে দেওয়া হয়, তাহলে যে সরকারগুলো নির্বাচিত হয়েছে সেই সরকারগুলো অবৈধ সরকারে পরিণত হয়। সেটা যুক্তির দিক দিয়ে সম্পূর্ণভাবে অযৌক্তিক একটা ব্যাপার হবে। সরকারই আবার তাদেরকে বেনাগরিক করছে। হ্যাঁ, তো পুরো ব্যাপারটা খুবই প্যারাডক্সিক্যাল, আর প্যারাডক্সিক্যাল ব্যাপার, আইরনিক্যাল এবং প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার হয়ে যাবে পুরো ব্যাপারটা। হ্যাঁ, তো আপনি একজন মানবাধিকার কর্মী, সেই হিসেবে আপনি মানুষকে কি বার্তা দেবেন? মানে এই সিএএ পরিস্থিতিতে তো এরকম যদি হয় যে মানুষের সঙ্গে মানুষের একটা ভেদাভেদ তৈরি হতে পারে, সম্ভাবনাও রয়েছে, তো সেই পরিস্থিতিতে মানে মানুষ কিভাবে ডিল করবে, আপনি কি বার্তা দেবেন? আমার মনে হয় যে নাগরিক হিসেবে প্রত্যেকের অন্য নাগরিকের যে যথার্থ অসুবিধার এবং তাদের যে উদ্বেগগুলো রয়েছে, সেই উদ্বেগকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে এবং অন্য নাগরিকদের নাগরিক অধিকার যেন কেড়ে নেওয়া না হয়। তাদের বেঁচে থাকার অধিকার, যেটা আমাদের সংবিধানে দেয়া হয়েছে, আর্টিকেল 21, আর্টিকেল 19 যা দেয়া হয়েছে বেঁচে থাকার অধিকারের মধ্যে, তাদের জীবন জীবিকার অধিকার সেখানে দেয়া হয়েছে। ভোটাধিকারের প্রশ্নে আমরা সেখানে হয়তো আইনের বিভিন্ন দিকগুলোকে বিবেচনা করতে পারি, কিন্তু যাদের ভোটাধিকার রয়েছে অলরেডি, তাদেরকে ভোটার তালিকা থেকে যেন কোনো অবস্থায় বাদ দেয়া না হয়, এটা আমি বলবো মানবিক দিক থেকে। এবং সেটা যদি মানবিক দিক থেকে করা হয়, তাহলে নাগরিকত্ব নিয়ে এই সমস্যাটা যেন আমরা অনেকটাই আমাদের নিজস্ব ফর্ম্যালিটির জন্য আমরা তৈরি করছি, এই ধরনের সমস্যা যেটা প্রশাসনকে ফেস করতে হবে, সেটা সম্পূর্ণভাবে নিরসন করার জন্যে অনেকগুলো আইন আমাদের হাতে অলরেডি রয়ে গেছে, ওগুলো সাফিসিয়েন্ট ছিল। এখন সিএএ 2019 এসে সেখানে একটা ধর্মীয় বিভাজন রেখা তৈরি করে দিয়েছে। এই বিভাজন রেখাটা যাতে বিস্তৃত হয়ে না যায় এবং এতে যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় সুসম্পর্কটা যাতে নষ্ট না হয়, তার জন্য আমাদের বিশেষভাবে প্রত্যেককে সজাগ এবং সচেতন হয়ে এই সময়টা, এই কঠিন সময়টাতে আমাদের একজন আরেকজনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই বেঁধে থাকুন। নমস্কার।